সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনির পরিবর্তন পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1 আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পেরেছো। আজকে সেখান থেকে শুরু করব যেখান থেকে প্রথম ক্লাসে শেষ করেছিলাম। আমরা কথা না বাড়িয়ে ক্লাসেই চলে যাচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ের 10 নাম্বার নিয়মটা দেখো, ধ্বনির পরিবর্তন। বোর্ড বইয়ের ধ্বনির পরিবর্তন 28 নাম্বার পৃষ্ঠা। 28 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার নিয়মটি দেখো, সেটি হলো বিষমীভবন। বিষমীভবন বিষমীভবন হলো দুটো সমবর্ণের একটির পরিবর্তন হওয়াকে বিষমীভবন বলে। যেমন খেয়াল করো, দুটো সমবর্ণের একটির দুটো সমবর্ণের একটির পরিবর্তন হওয়াকে বিষমীভবন বলে। যেমন ধরো, দুটো সমবর্ণ, এটাও একই। সমবর্ণ মানে সমান বর্ণ, একই বর্ণ, এটা ঠিক আছে, কিন্তু এই শেষের বর্ণটা ল হয়ে গেছে। আমরা জানি ধ্বনির পরিবর্তনের প্রথম অংশ থাকে মূল অংশ, আর দ্বিতীয় অংশ থাকে পরিবর্তিত অংশ। এটাকে বলা হয় প্রথম অংশ। তোমরা যারা প্রথম ক্লাসটি মিস করেছো তাদের জন্য এটা হলো প্রথম অংশ, এটা প্রথম অংশ, আর এটা হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশ থাকে মূলধ্বনি, প্রথম অংশ থাকে কি মূলধ্বনি, মূলধ্বনি, আর দ্বিতীয় অংশে থাকে পরিবর্তিত অথবা পরিবর্তিত ধ্বনি। তাহলে বিষমীভবন বলতে আমরা বুঝবো দুটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, এই সংজ্ঞাটা বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। দুটি সমবর্ণের একটির পরিবর্তন হওয়াকে বিষমীভবন বলে। বুঝতে হবে দুটি সমবর্ণের, সম মানে সমান, সমান বর্ণ অর্থাৎ এক বর্ণ, এক ইকুয়াল টু দুই হবে। এই দুটো বর্ণ এক, র এবং র, এই দুটা একই বর্ণ দুই হয়ে গেল, এক, এটা আরেকটা বর্ণ হয়ে গেল দুই, অর্থাৎ এক দুই হয়ে যাবে। তো আমরা জানি প্রথম অংশ থাকে মূলধ্বনি এবং দ্বিতীয় অংশ থাকে পরিবর্তিত ধ্বনি। তাহলে দেখো, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হওয়াকে একটির 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 পরিবর্তন হওয়াকে কি বলে? বিষমীভবন বলে। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো, র র র ল হয়ে গেল। আরেকটি উদাহরণ তোমরা তোমাদের বই থেকে দেখো, তাও মূলধ্বনিতে থাকবে লাল, এরপরে পরিবর্তিত ধ্বনি হয়ে গেছে, অথবা দুটি সমধ্বনি, দেখো ল ল, কিন্তু এখানে একটা ল আছে আর একটা দন্তান্ন হয়ে গেছে, এখানে একটা দন্তান্ন আছে ল, তো এটা কম প্রচলিত, এটা বেশি প্রচলিত। বুঝতে পেরেছো? 11 নম্বরে চলে যাচ্ছি। দ্বিত্ব ব্যঞ্জন, আমরা জানি দ্বিত্ব ব্যঞ্জন মানে দুই। দ্বিত্ব শব্দের অর্থ হলো দুই, দ্বিত্ব শব্দের অর্থ দুই অথবা দুইবার, দুই অথবা দুইবার। উচ্চারণে জোর দেওয়ার জন্য শেষের ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব হলে তাকে ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন বলে। তার আমরা লিখতে পারি উচ্চারণের জোর
দেওয়ার জন্য শেষের ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। দ্বিত্ব মানে দুই, উচ্চারণের জোর দেওয়ার জন্য শেষের ব্যঞ্জন ধ্বনি দ্বিত্ব হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। দ্বিত্ব মানে দুইবার হলে আর কি, শেষের। তাহলে আমরা লিখলাম, একটা উদাহরণ দিই। এটা হলো মূল অংশ পাকা, এটা হয়ে গেল ক। উচ্চারণে জোর দেওয়ার জন্য শেষেরটা কি হয়ে গেল, দুটো হয়ে গেল, পাকা পাক্কা। আরো একটি উদাহরণ দেখো তোমাদের বই থেকে। সকাল 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 সকাল, তাও কি হয়ে গেল, ব্যঞ্জনটি দ্বিত্ব হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। দ্বিত্ব ব্যঞ্জন মানে ব্যঞ্জন দুইবার হয়ে যাওয়া, ব্যঞ্জনের পরিবর্তন নয়, একই ব্যঞ্জন ক দুবার হলো, ক দুবার হলো, নতুন কোনো ব্যঞ্জন আসবে না। অর্থাৎ যে শব্দটি আছে সেই শব্দটি দ্বিত্ব হবে। এরপরে যাচ্ছি আমরা ব্যঞ্জন বিকৃতি। আগে একটু বিকৃতি শব্দটার কথা একটু বলি। বিকৃতি মানে আগের যে চেহারা ছিল সেই চেহারা থাকবে না, নতুন আরেকটা চেহারা, চিনতে না পারা যাবে। অনেক সময় ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন আরেকটি ব্যঞ্জন ধ্বনির আগমনকে ব্যঞ্জন বিকৃতি বলে। অর্থাৎ শব্দের মাঝে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। শব্দের মাঝে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মাঝে নতুন, আগের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি আগমন। অর্থাৎ বিকৃতি মানে আগের একটা ব্যঞ্জন চলে গিয়ে নতুন আরেকটি ব্যঞ্জন আসবে, নতুন একটি আসবে তাহলে একটি চলে যেতে হবে, একটি চলে যেতে হবে। শব্দের মাঝে ব্যঞ্জন ধ্বনির আগমন, নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। সেটা কিভাবে একটু খেয়াল করো। মূলধ্বনি ছিল কবাট, কিন্তু আমরা এটাকে বলি কি, কফাট। ভ ফ হয়ে গেল। আরো একটি খেয়াল করো, শব্দটা ফানি, কিন্তু আমরা বলি হানি। ফ কি হয়ে গেল, হ হয়ে গেল। কাছাকাছি, উচ্চারণটা একটু কাছাকাছি মিন করবে, কফাট কবাট, ফানি হানি। আরো কয়েকটা উদাহরণ খেয়াল করো। ধোবা, দোপা। বুঝতে পেরেছ। নতুন ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে একটি নতুন ব্যঞ্জনের আগমন হবে। শব্দের মাঝেও হতে পারে, প্রথমে হতে পারে, শেষও হতে পারে। যেমন ক ফাট কফাট, ভ ফ হয়ে গেল, ফানি হানি হয়ে গেল, ধোবা ব ফ হয়ে গেল। অর্থাৎ মাঝেও হতে পারে, প্রথমে হতে পারে, শেষেও হতে পারে। তাহলে বুঝতে পেরেছ, ব্যঞ্জন বিকৃতি মানে শব্দের মাঝে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। শব্দের মাঝে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। এখান থেকে একটা প্রশ্ন এমসিকিউ আকারে তোমাদের পরীক্ষায় থাকে। আমি আবার বলছি, ব্যঞ্জন বিকৃতি হলো শব্দের মাঝে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন, নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন। এরপরে আসো ব্যঞ্জন ছুতি।
তবে পাশাপাশি হতে হবে। পাশাপাশি সম উচ্চারণের দুটো ধ্বনির একটি লোপ বা হারিয়ে গেলে, লোপ অথবা হারিয়ে গেলে ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানে চলে যাওয়া বা হারিয়ে যাওয়া। পাশাপাশি সম উচ্চারণে, তাহলে ব্যঞ্জন চ্যুতি হওয়ার জন্য হতে হবে সম উচ্চারণ, অর্থাৎ সমধ্বনি হতে হবে। এরপরে দুটো ধ্বনির একটি লোপ বা হারিয়ে যাবে, একটি লোপ বা হারিয়ে যাবে। তো লোপ বা হারিয়ে যাওয়াটা কি ধরনের, আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, একটু চিন্তা করো তো, এখান থেকে কি হারিয়ে যেতে পারে? সম উচ্চারণ, এখানে সম উচ্চারণে কি আছে? ব, এরপরে রস্যু, সম উচ্চারণ নাই, ধ ধ, তাহলে এটা মিলে সম উচ্চারণ। আচ্ছা, লোপ বা হারিয়ে যাবে, তাহলে একটি হারিয়ে যাবে, দুটির একটি হারিয়ে যাবে। সম উচ্চারণের দুটো ধ্বনি, সম উচ্চারণের দুটো ধ্বনির একটি ধ্বনি হারিয়ে যাবে, তাহলে দিয়ে দিয়েছে, আমরা বউ লিখতে পারি, দুটোর একটি হয়ে যাবে, তাহলে বউ দিদি হয়ে যাবে বউ দি। আমরা বউ দিদি বলি না, আমরা সাধারণত বৌদি বলি। আশা করি বুঝতে পেরেছ। সম উচ্চারণের দুটো ধ্বনি, সম উচ্চারণ হতে হবে ধ্বনি দুটির, এবং একটি লোপ বা হারিয়ে যাবে, তাহলে একটি হারিয়ে গেল, দেখো দুটি ছিল, এখানে একটি। বুঝতে পেরেছি, এটা হলো ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতির শর্ত হলো সম উচ্চারণের দুটি ধ্বনি হতে হবে, সম উচ্চারণ হতে হবে ধ্বনি দুটির, এরপরে দুটি ধ্বনি হতে হবে এবং পাশাপাশি হতে হবে। আরেকটা শর্ত হলো দুটি পাশাপাশি হতে হবে। পাশাপাশি হওয়ার পর কি হবে, একটি লোপ বা হারিয়ে গেলে সেটা ব্যঞ্জন চ্যুতি। আমরা এখানে দেখতে পাচ্ছি বউ দিদি, প্রথম শর্ত আমাদের পাশাপাশি আছে দুটি, দ্বিতীয় শর্ত হলো সম উচ্চারণ, তৃতীয় শর্ত হলো দুটো ধ্বনির একটি লোপ পেয়ে গেছি। তিনটা শর্ত পূরণ হলে তখন আমরা ব্যঞ্জন চ্যুতি বলতে পারবো। আরো একটু উদাহরণ দেখো তোমরা। মার্কার ডিস্টার্ব দিচ্ছে, কালি তো নয়। খেয়াল করো, তাহলে বড় দাদা, পাশাপাশি আছে, প্রথম শর্ত পূরণ হলো, পাশাপাশি দুটি, সম উচ্চারণের দুটি ধ্বনি আছে, আছে বড় দাদা, দুটি ধ্বনি আছে, এরপরে একটি লোপ পাবে, তাহলে আমরা এখানে লিখবো বড়দা। বুঝতে পেরেছি। দেখো, পাশাপাশি শর্ত পূরণ হলো, পাশাপাশি আছে দুটি ধ্বনি, সমধ্বনি, সমধ্বনি পাশাপাশি থাকতে হবে, সমধ্বনি পাশাপাশি আছে, এরপরে একটি হারিয়ে গেছে, এরপরে হলো কি বর্ধা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো অন্তহতি। অন্তহতি একটু কঠিন, অন্তহতিটা একটু মনোযোগ দিয়ে দেখো। অন্তহতি হলো ব্যঞ্জনধ্বনি লোপ বা হারিয়ে যাবে, ব্যঞ্জনধ্বনি লোপ বা হারিয়ে যাবে, ব্যঞ্জনধ্বনি লোপ বা হারিয়ে যাবে। তো খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ লোপ হারিয়ে
ব্যঞ্জন বর্ণ লোপ বা হারিয়ে গেলে অন্তহতি। সেটা কিভাবে একটু খেয়াল করো। ফলাহার, ফলাহার কি হারিয়ে গেছে? হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি। কিভাবে হারিয়ে গেছে? আকার সহ। তাহলে অন্তহতি হওয়ার জন্য আমরা এখানে যে সংজ্ঞাটা লিখলাম, ব্যঞ্জন বর্ণ লোপ বা হারিয়ে গেলে অন্তহতি। এখানে আরেকটা কথা নোট তোমরা লিখতে হবে, ব্যঞ্জন বর্ণ প্লাস কার ইকুয়াল টু অন্তহতি। ব্যঞ্জন বর্ণ সাথে কার, ব্যঞ্জন বর্ণ সাথে কারটাও হারিয়ে যাবে। যেমন আরেকটা উদাহরণ দেখো, আলাহিদা। ব্যঞ্জন বর্ণ প্লাস কার, ব্যঞ্জন বর্ণ প্লাস কার, তাহলে অন্তহতি হইতে হবে। সেটার জন্য প্রথম শর্ত হলো ব্যঞ্জন ধ্বনি হইতে হবে, দ্বিতীয় হইল কার সহ হারাইতে হবে। যে বর্ণ আছে বর্ণের সাথে কার, যে বর্ণ আছে বর্ণের সাথে কার, না হয় হবে, না হয় অন্তহতি হবে না, না হয় হবে হকার লোপ, না হয় হকার লোপ হবে। যদি খেয়াল করো ব্যঞ্জন বর্ণ প্লাস কার হারায় তাহলে হবে অন্তহতি, কিন্তু শুধু ব্যঞ্জন বর্ণ হারালে, শুধু ব্যঞ্জন বর্ণ, শুধু ব্যঞ্জন বর্ণ হারালে হবে হকার লোপ, শুধু ব্যঞ্জন বর্ণ হারালে হবে হকার লোপ। এটা আমরা হকার লোপে একটু আলোচনা করব, জাস্ট একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। তাহলে বুঝতে পারতেছো, অন্তহতি হইতে হলে প্রথম শর্ত হলো ব্যঞ্জন বর্ণ লোপ বা হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যাবে? ব্যঞ্জন বর্ণ প্লাস কার, এই দুটো বিষয় হারিয়ে গেলে তখন সেটা হবে কি? অন্তহতি। ফলাহার, ফলার কি হলো দেখো, হ প্লাস আকার কার, আলাহিদা হ প্লাস রস্যইকে দুটো হারাই কি হয়ে গেল? আলাহিদা, আলাদা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে অভিশ্রুতি। অভিশ্রুতি একদম সহজ বিষয়। আমরা সাধু থেকে চলিত শব্দসমূহকে বাংলায় অভিশ্রুতি হিসেবে অভিহিত করি। সাধু হতে চলিত শব্দ সমূহ অভিশ্রুতি কঠিন কোনো বিষয় নয়, এটা তোমরা একেবারে 6 to 10 পর্যন্ত করে আসছো। অভিশ্রুতি হলো সাধু হতে চলিত যে শব্দগুলো আমরা করি, যেমন করিয়া, করে, বলিয়া, বলে ইত্যাদি, ডাকিয়া, ডেকে, শুনিয়া, শুনে। সাধু থেকে চলিত যে শব্দসমূহ, এটা মূলধ্বনি আর এটা পরিবর্তিত ধ্বনি। সাধু এবং চলিতর পরিবর্তনটা ধ্বনির পরিবর্তনে অভিশ্রুতি বলা। আশা করি বুঝতে পেরেছ। সাধু হতে চলিত যে শব্দসমূহ যাই আছে, সর্বনামের পরিবর্তন আছে, ক্রিয়ার পরিবর্তন আছে, হ্যাঁ, এই যা পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলোকে সাধারণত আমরা অভিশ্রুতি হিসেবে অভিহিত করি। অর্থাৎ সাধু থেকে চলিত শব্দসমূহের যে পরিবর্তন, সেই পরিবর্তন সমূহ বাংলা অভিশ্রুতির নিয়মে হয়ে থাকে। বুঝতে পেরেছ আশা করি। আবার বলছি, সাধু হতে চলিত যে শব্দসমূহ এতদিন আমরা পরিবর্তন করে এসেছি, করিয়া করে, বলিয়া বলে, শুনিয়া শুনে, ডাকিয়া ডাকে, আসিয়া আসি ইত্যাদি ইত্যাদি, এই শব্দসমূহ আমরা জানি সাধু থেকে চলিত পরিবর্তন, কিন্তু বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই পরিবর্তন সমূহ ধ্বনির পরিবর্তনে অভিশ্রুতি নামে বলা হয়ে থাকে, বা অভিশ্রুতি নামে, অভিশ্রুতির নিয়মে হয়ে থাকে। সাধু হতে চলিত শব্দসমূহ, বাংলা সাধু হতে চলিত শব্দসমূহ অভিশ্রুতির নিয়মে
হয়ে থাকে। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, আরগুলো তো তোমরা পারো, আর সাধুচরিতে তো তোমরা খুব এক্সপার্ট। এরপরে আসো, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, রকার লোপ। রকার লোপ, রকার মানে র, লোপ, ফে, পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হলে রকার লোপ। প্রথম কথা হলো রকার লোপ পাবে, রকার লোপ ফে, পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব, আমরা মানে দ্বিত্ব মানে দুইবার হবে। রকার মানে র, র লোপ পাবে, র নাই, র লোপ মানে হারিয়ে যাবে, ক্রস কেটে দিলাম, তাহলে আমরা এখানে র আর লিখবো না, ক লিখবো। র যেহেতু নাই হারিয়ে যাবে, র কার লোপ, র একদম নাই কেটে দিলাম, করতে, তাহলে এরপর একটা দ্বিত্ব হয়ে যাবে, করতে, করতে, র কার লোপ ফে, পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হবে। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা, ব্যঞ্জন দ্বিত্ব আর র কার লোপের মধ্যে একটা পার্থক্য হলো, ব্যঞ্জন দ্বিত্বে শুধু ব্যঞ্জনটা দ্বিত্ব হবে। যেমন ব্যঞ্জন দ্বিত্বে আমরা পড়েছি, শুধু ব্যঞ্জনটা দ্বিত্ব হয়েছে, দেখো ফাঁকা ফাক্কা, এটা র কার লোপ। একটু খেয়াল করো ছাত্রছাত্রীরা, উদাহরণটা একটু খেয়াল করো। একটু খেয়াল করো, করতে 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 করতে, রটা কি হলো, রটা লোপ ফেলো, রটা হারিয়ে গেল, রটা নাই, ক্রস দিলাম, শেষের বর্ণটি দ্বিত্ব হলো, তাহলে রকার লোপ। এখানে ফাঁকা, কোনো কিছু লোপ পাই নাই, ফাঁকা আছে, শুধু একটা অতিরিক্ত ক আসছে, দ্বিত্ব হলো, তাহলে এটা ব্যঞ্জন দ্বিত্ব। তাহলে রকার এবং ব্যঞ্জন দ্বিত্ব নিয়ে তোমাদের প্রশ্নে তোমাদেরকে কি করবে, এলোমেলো করতে চাইবে, এটা একটু মাথায় রাখতে হবে। রকারের মধ্যে একটা র অবশ্যই লোপ পাবে, র অবশ্যই লোপ পাবে, সেটা হবে রকার, রকার লোপ। আর যদি রকার লোপ না পেয়ে শুধু ব্যঞ্জন, শেষের ব্যঞ্জন দ্বিত্ব হয়, তাহলে ব্যঞ্জন দ্বিত্ব। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য হলো রকার লোপ ব্যাপারটা। রকার লোপ যদি দেখো যে রটা ছিল আগের বর্ণে, মূলধ্বনিতে, মূলধ্বনিতে রকারটা ছিল, শেষে ব্যঞ্জনটা দ্বিত্ব হয়েছে। ব্যঞ্জন দ্বিত্ব দেখলেই তোমরা সবসময় ব্যঞ্জন দ্বিত্ব দিবা না, আগে দেখতে হবে রকার ছিল কিনা। যদি রকার লোপ ফে ব্যঞ্জন দ্বিত্ব হয়, রকার লোপ ফে ব্যঞ্জন দ্বিত্ব হয়, তাহলে রকার লোপ। আর যদি শুধু শুধু ব্যঞ্জন দ্বিত্ব হয়, তাহলে ব্যঞ্জন দ্বিত্ব। তাহলে রকারও ব্যঞ্জন দ্বিত্ব হয়, আর ব্যঞ্জন দ্বিত্ব তো ব্যঞ্জন দ্বিত্ব হবেই হবে, শুধু পার্থক্য হলো রকার লোপ নেই। যদি রকার লোপ পায়, যদি রকার থাকে তাহলে রকার লোপ, আর যদি রকার লোপ না পায় তাহলে ব্যঞ্জন দ্বিত্ব। আশা করি বুঝতে পেরেছো। আর একটি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, করলাম, খেয়াল করো, রকার লোপের উদাহরণ দিচ্ছি কিন্তু, তাহলে রকার লোপ পাবে, এই র ক্রস দিলাম, তাহলে এর পরের রকারের পরের ব্যঞ্জনটি দ্বিত্ব হবে, তাহলে হবে কি রকার লোপ, আমি আকারটা লিখলাম, এটা দ্বিত্ব হবে, তাহলে এই ল একই বর্ণ দুইবার হবে। বুঝতে পেরেছো? এটা হলো রকার লোপ। কিন্তু যদি রকারটা লোপ না পায়, শুধু শুধু কোল শুধু লটা দ্বিত্ব হতো, তাহলে এটা হতো ব্যঞ্জন দ্বিত্ব। আরো একটি উদাহরণ দেখো তোমরা,
মারলো। দেখো র আছে, লোপ পাবে, আমি ম আকার লিখলাম, র যেহেতু লিখতে পারবো না সেহেতু র ক্রস দিলাম, ল আছে, এটা দিতে হবে, মারলো। আশা করি বুঝতে পেরেছো। করলাম করলাম, মারলো মারলো, এটা হলো রকার লোপ। আর ব্যঞ্জন দ্বিতীয় তো তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা শেষের নিয়মটি চলে যাচ্ছি, হকার লোপ। আচ্ছা, হ্যাঁ, শেষের উচ্চারণটা বুঝো নাই। করলাম, র হবে না, করলাম, ল ল, করলাম, মারলো মারলো, দ্রুত উচ্চারণের জন্য। অর্থাৎ ধ্বনির পরিবর্তনের একটা বিষয় হলো দ্রুত উচ্চারণের জন্য কি করে নেওয়া, ধ্বনিটাকে নিজের মতো করে নেওয়া। তাহলে করলাম, করলাম বলি না, আমরা করলাম, মারলো, র নাই, দেখো, মারলো, করলাম, আর করলাম, মারলো। বুঝতে পেরেছ? আবার বলছি আমি, করলাম, 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 মারলো, মারলো। আরো একটা উদাহরণ দেখো, তর্ক, তর্ক, তক্ক, তর্ক, তক্ক, এ র, রর কয়েকটা রূপ আছে। র সমান রে ফর একটা রূপ, তারপরে র ফলা রর একটা রূপ। এই জন্য র, রেফ মানে র, এটা মনে রাখবে তোমরা। র, র রেফ রফলা, এগুলো সব র এর সংক্ষিপ্ত রূপ আর কি। এটা র এর রূপ, রেফ র এর রূপ, এবং রফলা র এর আরেকটা রূপ। তাহলে তর্ক, তক্ক, তর্ক, তক্ক, র নাই, মাল্ল, মাল্ল। ওকে, আমরা শেষের নিয়মে যাচ্ছি, একটু খেয়াল করো। হকার লোপ, শেষের নিয়মটি দেখো, হকার লোপ। হকার লোপ, এটি মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, শেষ নিয়মই বলা যাবে তোমাদের এই পাঠ্য বইয়ে। হকার লোপ উচ্চারণের সুবিধার জন্য বলতে পারি, দ্রুত উচ্চারণের জন্য বলতে পারি, শব্দের মধ্য হতে হকার লোপ হবে। শব্দের মধ্য হতে শুধু শুধু হ কা, শুধু হকার লোপ। শুধু হকার মানে শুধু হ লোপ, শুধু হ বর্ণটা হারিয়ে যাবে। শব্দের মধ্য হতে শুধু হ বর্ণটা হারিয়ে যাবে। এই হকার লোপ এবং অন্তহতির মাঝে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, এটা এখন একটু ব্যাখ্যা করব, খেয়াল করো। অন্তহতি দুটেই হ, হ লোপ এবং হারিয়ে যাওয়ার ব্যাপার। একটু খেয়াল করো, অন্তহতিতে বলছিলাম আমি, অন্তহতির ক্ষেত্রে আমি বলছিলাম হ প্লাস কার, মনে আছে তোমাদের? অন্তহতির জন্য বলছিলাম হ প্লাস কার। বুঝতে হবে কার মানে আমাদের সর্বর্ণ 11টি, সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার 10টি, এই 10টি কার সহ সর্বর্ণ অর্থাৎ হ বর্ণ। এখন খেয়াল করো, হকার লোপ বলছি শুধু হ বর্ণটা হারিয়ে যাবে, শুধু হ বর্ণটা, কার হারাবে না। যদি কার সহ হারিয়ে যায় তাহলে হবে অন্তহতি, আর যদি কার থাকে শুধু হ হারিয়ে যায় তাহলে হবে হকার লোপ। কথাটা বুঝতে হবে। যেমন ব্যঞ্জন দ্বিত্ব এবং রকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, হকার এবং অন্তহতি, এই দুটো থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই প্রশ্ন একটা পাবেই পাবে। হকার লোপ হলো শুধু হ বর্ণ হারিয়ে যাবে, আর অন্তহতিতে হকা, হ প্লাস কার, এখানে শুধু হ বর্ণ, শুধু হ বর্ণ, আমি শুধু লিখেছি, আমি শুধু শুধু লিখেছি। একটা উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করি, একটা উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার করছি, তোমাদের বইতে যে উদাহরণ আছে একটু খেয়াল করো। দেখো, আগে যে উদাহরণটা দিয়েছিলাম আলাহিদা, খেয়াল করো, আলাদা, আলাহিদা, আলাদা, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটি কি হবে একটু চিন্তা করো। আবার লিখলাম আমি আলাহিদা, আচ্ছা আমি আলাহিদা লিখি,
আমি দুটো শব্দ লিখেছি, দুটোই ধ্বনির পরিবর্তন, কিন্তু কোনটা কি হবে একটু তোমরা চিন্তা করি বলো তো। এই উদাহরণটা যদি তোমরা বুঝতে পারো তাহলে হকার লোপ এবং অন্তর্হুতির যে সূক্ষ্ম পার্থক্য আছে আশা করছি তোমরা সেটা বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আলাহিদা, আমি কি বলছিলাম, আলাহিদা কি হারিয়ে গেছে এখানে, সব বর্ণ সহ হ, বর্ণ সহ হ, এই যে হ যোগ কার, হ যোগ কার, তাহলে এটা অন্তর্হুতি। স্যার প্রশ্ন করতে পারো, স্যার আপনি হকারের মধ্যে অন্তর্হুতি কেন হারলেন? কারণ দুটোই একই বিষয়, শুধু একটা কার সহ হারাবে, একটা শুধু হ হারাবে। দেখো এটা অন্তর্হুতি, তোমাদের আগে অন্তর্হুতি আলোচনা করলাম বিদায় আগে অন্তর্হুতিটা দিলাম। দেখো তাহলে এটা কি হবে, ইচ্ছে হকার লোক। হকার লোক, দেখো কিছুই নেই, হর ও সুইকার একদম দুটোই গেছে গা, আছে শুধু আলাদা, আল্লাহিদা আলাদা। আমরা তো আল্লাহিদা বলি না, আমরা তো আলাদাই বলি, কিন্তু যদি কখনো আলাইদা বলি তখন এটা হয়ে যাবে হকার লোপ। দেখো কি এখানে কি হারালো, হ, এই হ একটা বর্ণ, এটার আগে একটা রস্যইকার আছে, দেখো রস্যইকারের জন্য রস্যইকার, এই 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 রশ্মির জন্য রশ্মি সমান আমরা এই কারটা লিখলাম, আবার রস্যিকার সমান রশ্মি, বুঝাতে পেরেছি? তাহলে আলাহিদা, আলা ইদা রশ্মি, দেখো কারটা হারাই নাই, কারটা আছে, কারটা আছে, বুঝতে পেরেছো? একটু চিন্তা করো, আমি আর একটা উদাহরণ একটু স্পষ্ট করে লিখে দিচ্ছি, এর জন্য একটু অতিরিক্ত লিখতে হলো। সীমাবদ্ধতা, কারণ একটা ডিউরেশন তোমরা হয়তো জানো, তো আমরা আছি, একটু খেয়াল করো। গাহিল দেখো অন্তর্হুতি, হকারলো, বর্ণ সহ হকার, বর্ণ সহ হকার গালো, বর্ণ সহ হকার অন্তর্হুতি, শুধু হ, শুধু হ, রশ্মি সমান রস্যইকার গাইল। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। যদি এর ভিতরে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় কমেন্টে জানালে আমরা তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আশা করছি দেখা হবে সত্য এবং নত্য বিধান অথবা সমাস, এই দুটার যে কোনো একটা, যেটাতে তোমরা বেশি আগ্রহী কমেন্টে জানাইও। এই দুটার যে কোনো একটা নিয়ে ক্লাসে তোমাদের সাথে পরবর্তী দেখা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।